প্রশস্ত স্বচ্ছ সবুজ জলের ঝিরির সামনে দাঁড়িয়ে আছে রূপকথা। সারফরাজ বৈঠাওয়ালার বোটের খুনসুটি বিষয় চেক করছে। এই বোটের মাধ্যমে রূপকথাকে গহীন অরণ্যের বিস্তৃতি আর ভয়ানক সৌন্দর্য দর্শন করাবে সারফরাজ। সারফরাজ পানিতে বৈঠা চালিয়ে কিছু দূর গিয়ে আবার ফিরে এলো। এরপর একটা খুঁটির সাথে নৌকা বেঁধে হাত বাড়িয়ে রূপকথাকে ডাকলো। আসুন মহারানী, সবকিছু ঠিকঠাক আছে। নৌকার পানে তাকিয়ে রূপকথা ফাঁকা ঢোক গিলল। এর আগে কখনই সে নৌকায় ওঠেনি। তার মধ্যে চারপাশে গহীন অরণ্য, পানির গভীরতা কতখানি কেউ জানে না। একবার নৌকো উল্টে পড়ে গেলে যদি কুমির এসে খেয়ে নেয়। না না, এত সুন্দর জামাই রেখে কিছুতেই এত দ্রুত কুমিরের পেটে যেতে পারে না রূপকথা। এছাড়া বান্ধবীদের মনে এখনও জেলাসি ফিল করানো বাকি রয়েছে। সারফরাজের ক্ষমতার প্রয়োগ দেশে বিদেশের সৌন্দর্য দেখা বাকি আছে। সত্যি সত্যি কুইনদের মতো লাইফ লিড করা এখনো শুরুই হয়নি। রূপকথা কিছুতেই সামান্য নৌকায় চড়ে সব ভেস্তে দিতে পারে না। সারফরাজ কপাল কুঁচকে রূপকথার মুখ ভাব বোঝার চেষ্টা করল। এদিকে নৌকায় ব্যালেন্স রেখে হাত বাড়িয়ে রাখার কারণে তার হাতে ব্যথা হবার উপক্রম। রূপকথা ভাবছেটা কি ভেবেই সারফরাজ পুনরায় হাঁক ছাড়ল। এখানে দাঁড়িয়ে দুপুর পার করে ফেলবে? তখন তো খুব লাফাচ্ছিলে, এখন কি হলো তবে? কি ভাবছো এত? পানিতে চুবিয়ে মারবো সেটা? সারফরাজের হাঁক ডাকে নিজেকে ধাতস্থ করল রূপকথা। এরপর পট করে বলে উঠল, এখানে কুমির আছে, আমি যাব না। সারফরাজ নাক ফুলিয়ে শ্বাস ছাড়ল। এরপর ভ্রু সরু করে বলে উঠল, কুমির এসে কানে কানে বলে গেছে তোমাকে যে সে এখানে আছে? কুমিরের চাইতে ভয়ানক মানুষের কামড় খাচ্ছ রাত দিন, তাতে তোমার কোনো ভয় হচ্ছে না? আর যার অস্তিত্বই নিয়ে চলে তাকে না দেখো তোমার খুব ভয় হচ্ছে। আহা, আসলে কি বলবো বলো তো, ঘুরে ফিরে সব দোষ ওই কমিশনারেরই। ঠিক সময়ে সঠিক ভিটামিন আর টিকা দিলে এমন বুদ্ধি প্রতিবন্ধী হতে না। এখন তাড়াতাড়ি এসো, নইলে তোমাকে ফেলেই চলে যাব। রূপকথা কিছুক্ষণ ইতস্তত করে শুধালো, আসলেই কুমির নেই? না নেই, এখন এসো। আর থাকলেও বা তোমার জামাই আছে না? কুমিরের চাইতে তোমার শক্তি বেশি? ফট করে শুধিয়ে বোকার ন্যায় তাকিয়ে রইল রূপকথা। সারফরাজ ঠোঁট গোল করে ফস করে শ্বাস ছাড়ল। এরপর বলল, গত দুদিনেও আমার শক্তি বেশি না কম টের পাওনি? আরো পরীক্ষা দেওয়া লাগবে? তুমি চাইলে আমি এখানে ট্রায়াল দিতে পারি। আসবো নাকি তোমাকে শূন্য ভাষাতে? ঠোঁট কাটা স্বভাবের মানুষটার বেসরমি ইঙ্গিত বুঝতে পেরে চোখ পুছে মাথা নাড়াল রূপকথা। এরপর দুই হাত নাড়িয়ে বলল, না না না, ছি ছি। খোলা জায়গায় এসব কি ধরনের পচা কথা? আমি আসছি, তুমি ওখানেই থাকো। রূপকথা ভীত পা ফেলে নৌকার পানে এগিয়ে এলো। এরপর সারফরাজের হাত চেপে ধরে নৌকায় উঠে চুপচাপ বসল। রূপকথাকে বসিয়ে নিজেও রূপকথার মুখোমুখি বসল সারফরাজ। এরপর দুই হাতে দুই বৈঠা চালিয়ে চলতে আরম্ভ করল। প্রথমে রূপকথার বুক দুরু দুরু করল, কিন্তু ক্ষণকাল গড়াতেই নাম না জানা বাহারি রঙের পাখি আর বুনো ফুলের সৌন্দর্যে রূপকথার সমস্ত ভয় কেটে গেল। রূপকথার ইচ্ছে হলো সবুজ জলে হাত ভেজাতে। সে সারফরাজের পানে তাকিয়ে পুনরায় বলল, পানিতে হাত ভেজালে কিছু কামড়ে দেবে পানির নিচ থেকে? সারফরাজ দুষ্টু হেসে বলল, আজকাল কেউ হাত কামড়াতে চায় না জানামান। আজকাল সবাই অন্য কিছু কামড়াতে চায়। এই ধরো তুলে নরম পেট উঁচু। সারফরাজ কথা শেষ করবার আগেই রূপকথা পানিতে হাত চুবিয়ে জল ছিটিয়ে দিল সারফরাজের শরীরে। সারফরাজ শব্দ করে হেসে বলে উঠল, কেউ কামড়ালো? রূপকথা প্রফুল্ল চিত্তে পানিতে হাত বুলিয়ে শীতল শিহরণ গায়ে মাখল। সারফরাজ ভারী গলায় বলল, এখানকার পানি বেশ ঠান্ডা, অত ভিজো না, পরে ঠান্ডা জ্বর আসবে। এই মুহূর্তে এইসব রোগ বালাই কিচ্ছুটি আমি মানব না, কষ্ট তুমিই পাবে। রূপকথা ঠোঁট বাঁকিয়ে নিজের কাজে বহাল রইল। দুই পাশে বিশাল বড় সবুজ কমলা হলুদ পাতার নাম না জানা অদ্ভুত গাছ। কোনো কোনো গাছে আবার অদ্ভুত রকমের লোভনীয় ফল, কিন্তু বিষাক্ত। কোনো গাছে মনমাতানো সৌরভের ফুল। রূপকথার এক মুহূর্তের জন্য মনে হলো সে কোনো প্রাচীন রূপকথার রাজ্যে চলে এসেছে। বাস্তবে পৃথিবী এতটা সুন্দর এটা তার চর্মচক্ষু বিশ্বাস করতে পারল না। রূপকথার চোখ বুঝে লম্বা শ্বাস নিয়ে প্রকৃতির সুবাস নিল। এরপর প্রশস্ত হেসে সারফরাজকে বলল, আমি অনেক লাকি, লাইফ আমাকে এত কিছু দেবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোমাকে পুরোপুরি পেয়ে আমার জীবন সার্থক হয়েছে সারফরাজ। শুধু শেষ নিঃশ্বাস নয়, আমি ওপরেও তোমাকেই চাই। রূপকথার কথায় সারফরাজের মুখের রং পাল্টালো। হাসি খুশি মুখটা কেমন থমথমে হলো, চোখ হলো চিকচিকে।
রূপকথা সারফরাজের এমন অবয়বে ধীর গলায় শুধালো। আমি কি ভুল কিছু বলেছি? সারফরাজ তপ্ত শ্বাস ছেড়ে কঠিন কণ্ঠে উত্তর করল। আমি পাপি, ওপারে আমাদের মিল হবে না রূপকথা। আমি শুধু এপারেই তোমার, তাই মিছে স্বপ্ন দেখো না, কষ্ট পাবে। কথাটা কেমন নিষ্ঠুর শোনালো। তবুও রূপকথা মলিন কণ্ঠে বলল, আল্লাহ তাআলা অনেক দয়ালু, তার কাছে ক্ষমা চাইলে তিনি সব মাফ করে দেবেন। এবারও নিশ্চুপ রইল। সে কোনো প্রত্যুত্তর করল না। রূপকথা এবার ছলছল চোখে শুধালো, তুমি ফিরবে না এই পথ থেকে? না, মুড খারাপ করো না রূপকথা। ঘুরতে এসেছো, ঘুরো। এসব আধ্যাত্মিক কথা আপাতত বলো না, শুনতে ভালো লাগছে না। পরেরটা পরে দেখা যাবে। রূপকথার সমস্ত আনন্দ মিইয়ে গেল নিমিষেই। চোখের সামনে সারফরাজের অনিশ্চিত জীবন দেখতে পেল রূপকথা। রূপকথার শুকনো মুখপানে তাকিয়ে সারফরাজ শুধালো, আমার সবকিছু জেনেই তো আমাকে গ্রহণ করেছিলে, তাই না? তবে আজ এত সংশয় কেন? আমি তো তোমাকে বারবার অ্যালার্ট করেছিলাম, বলেছিলাম না একবারই হাত ধরলে আর ছাড়তে পারবে না। হাতটা ধরবার আগে তুমি অনেক বুঝিয়েছিলাম, রাইট? রূপকথা জবাব দিল না। সত্যি তো, সে তো সবকিছু জেনে মেনেই সারফরাজকে বিয়ে করেছে। তবে আজ এসব কেন ভাবছে সে? নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো রূপকথা। সে ইতিউতি নজর বুলালো। এমন সময় ঝিরির ধারে একটা অদ্ভুত ফুল দেখতে পেল। একদম বেগুনি রঙের ফুলটা। ফুলটা দেখে রূপকথা বড্ড লোভ হলো। সে মনের মেঘ কাটিয়ে আহ্লাদি হয়ে বাচ্চাদের মতো অনুরোধ করে সারফরাজকে বলল। ওই ফুলটা আমার চাই, এনে দাও প্লিজ। সারফরাজ মাথা ঝাঁকিয়ে বলল, নিশ্চয়ই ম্যাডাম। এরপর সেই ফুলের নিকট গিয়ে ফুলটা ছিঁড়ে নিয়ে রূপকথার কানের পিঠে গুজে দিয়ে কপালে চুমু এঁকে সারফরাজ ফিসফিস করে বলল, আমি সাধু পুরুষ হলে তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে ব্যর্থ হব। অসাধু পাপী হয়ে যদি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারি, তবে ক্ষতি কি প্রিয়তমা? সারফরাজের ঘোলাটে চোখের পানে দৃষ্টি নিবদ্ধ করে সারফরাজকে শক্ত করে জড়িয়ে ধরল রূপকথা। এরপর ধরে আসা গলায় বলল, আমার কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। তুমি হলেই আমার চলে যাবে। রূপকথার মাথার তালুতে গাঢ় চুম্বন আঁকল সারফরাজ। এরপর রূপকথার ছোট মুখখানি হাতের আজলায় ভরে বলল, প্রমিস করবো না, বাট আইল ট্রাই। রূপকথা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে অবিশ্বাস্য গলায় শুধালো, সত্যি? 3 সত্যি। মস্কো এয়ারপোর্টে বিমান থামতেই চুপকথাকে নিয়ে নেমে গেল রুদ্র। রুদ্র মনে মনে ভাবল, মেয়েটা যেখানে যাবে সেই জায়গার ট্যাক্সিতে তাকে তুলে দেবে। অচেনা শহরে আজকাল মেয়েদের চলাফেরা রিস্ক। তোর মধ্যে যদি কথা বলার সক্ষমতা না থাকে তবে বিষয়টা আরও ভয়াবহ। চিৎকার করে হেল্পটুকুন চাইতে পারবে না। চুপকথাকে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এলো রুদ্র। এরপর অপেক্ষা করতে লাগলো ট্যাক্সির। চুপকথা হঠাৎ খেয়াল করলো রুদ্রের যেই হাত সে খামচে ধরেছিল তাতে ছিলে গিয়ে রক্ত জমাট বেঁধে রয়েছে। তার বেশ অপরাধ অনুভূত হলো মনে মনে, কিন্তু সে প্রকাশ করতে পারল না। নিজের ব্যাগ হাতড়ে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করলো সে। এরপর রুদ্রের হাত টেনে নিয়ে গভীর নজর বোলালো। চুপকথার শীতল হাতের স্পর্শে চমকে কেঁপে উঠল রুদ্র। অদ্ভুত এক অনুভূতি হলো। কেমন শিহরণ জাগলো সারা শরীরে। বুক ভেঙে হার্টবিট বেরিয়ে যেতে চাইছে। মেয়েটির কাণ্ডে ঠোঁট টিপে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল রুদ্র। চুপকথা ব্যাগ থেকে পেট্রোলিয়াম জেলি নিয়ে সেটা মাখিয়ে দিল রুদ্রের শুকিয়ে ওঠা ক্ষততে। এরপর ব্যান্ডেজ আটকে হাতের সাইন দিয়ে বোঝালো, বাসায় গিয়ে একটা অয়েন্টমেন্ট লাগিয়ে নেবেন। এখানে অধিক ঠান্ডা, যত্ন না নিলে ক্ষত ফেটে রক্ত বের হবে। বুঝছেন কি বলেছি? মেয়েটির কথায় অল্প হাসল রুদ্র। এরপর মাথা ঝাঁকালো। এমন সময় দুটো মেয়ে এলো প্লেকার্ড নিয়ে। প্লেকার্ডে লেখা চুপকথা। চুপকথা সেটা দেখে এগিয়ে গিয়ে নিজের পরিচয় মেলে ধরল। মেয়ে দুটো নিজের গাড়ি নির্দেশ করে বলে উঠল। ব্যস্ততা আর হুড়োহুড়িতে রুদ্র চুপকথার সাথে আর কথা বলার সুযোগ পেল না। মেয়ে দুটো তাড়া দেখিয়ে চুপকথাকে গাড়িতে বসালো। গাড়ির জানালা দিয়ে রুদ্রকে বাই বলল চুপকথা। এরপর হাত ইশারায় বলল, আমাদের আবার দেখা হবে। নাম্বার চাইবার আগেই গাড়ি দৃষ্টির সীমা ছাড়ালো। রুদ্র হাতের ব্যান্ডেজটার পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে হতাশা মিশ্রিত কণ্ঠে নিজেকে নিজেই শুধালো, আমাদের কি আদৌ আবার দেখা হবে মিস চুপকথা? দেখা না হলেই বোধ হয় ভালো, তাই না? নয়তো আমার কালো ছায়া তোমায় গ্রাস করবে। রাশিয়া পৌঁছে নিজ কর্মক্ষেত্রে যোগদান করেছে রুদ্ররাজ। শহর থেকে বেশ খানিক দূরে জভেনিগোরদ নামক উত্তর অঞ্চলে। রুদ্র প্রথমে ভেবেছিল এখানে হয়তো মস্কোর ন্যায় বড় কোনো হসপিটাল নেই, কিন্তু এখানে আসার পর তার চোখ কপালে উঠেছে। যেই হসপিটালে সে যোগদান করেছে সেটা বিশাল বড় এক নিউরো হসপিটাল।
এখানে চিকিৎসা সেবা মস্কো শহরের তুলনায় অতটা ব্যয়বহুল নয়। এই অঞ্চলটি অত্যাধিক ঠান্ডা শীতল হবার কারণে এবং সূর্যের আলোর তারতম্যের কারণে এখানের বেশিরভাগ মানুষ ভিটামিন ডি এর ঘাটতি, মাইগ্রেশন, ডিপ্রেশন, নিউরোপ্যাথি, নার্ভ সিস্টেম ইমব্যালেন্স, মেমোরি লস এবং নিদ্রাহীনতায় ভোগে। এই অঞ্চলের বেশিরভাগ মানুষ স্নায়বিক সমস্যায় ভোগে। এখানে নিউরোসার্জনের প্রচুর চাহিদা, কিন্তু অধিক ঠান্ডায় কেউ টিকে থাকতে পারে না এখানে। চিকিৎসা সেবা দিতে এসে ডক্টর নিজে অসুস্থ হয়ে এলাকা ছাড়েন। তাই রুদ্র পেপার সাবমিট করার সাথে সাথেই তারা রুদ্রের বাকি হিস্টোরি চেক না করেই শুধু ডিগ্রি আর অভিজ্ঞতা দেখে রাজি হয়ে গিয়েছে। এখানে আসার পর প্রথমেই রুদ্রের মনে হয়েছে সে এখানে টিকতে পারবে না, কিন্তু তাকে টিকতে হবে। এখান থেকে তার ফিরে যাবার সমস্ত দুয়ার বন্ধ। সুভান চৌধুরীর পাতাল ঘরের তুলনায় এখানে দিব্যি ভালো আছে সে। রুদ্রের 2 দিনের চিকিৎসা সেবার হসপিটাল কর্তৃপক্ষ বেশ সন্তুষ্ট হলেন। যুবক যে বেশ দক্ষ এবং চৌকস একজন ডক্টর, এটা বুঝতে তাদের সময় লাগলো না। কিছু কিছু ডক্টরের হাত যশ থাকে, তারা শুধু নাপা ট্যাবলেট খাইয়ে দিলেও বিছানায় পড়ে থাকা রোগী দৌড়ে বেড়ায়। তাদের কাছে রুদ্রকে এমনই মনে হলো। হসপিটাল থেকে 5 কিলোমিটার দূরে রুদ্রের ছোট্ট একটা ঘর, অত বিলাসবহুল নয়, কিন্তু কোনো মতে টেনে টুনে চলে। এখানে ইলেকট্রিক ফায়ারপ্লেস নেই, কাঠখড়ি দিয়ে আগুন জ্বালিয়ে ঘর উষ্ণ করতে হয়। ফ্রিজে মাছ মাংস সংরক্ষণ করার কোনো প্রয়োজন নেই। সারা রাত তুষার বৃষ্টি হয়, বরফের স্তূপে মাছ মাংসের ড্রাম ঢুকিয়ে রাখলেই চলে। সেরকম শাকসবজি এখানে পাওয়া যায় না বললেই চলে, কারণ অধিক ঠান্ডা এবং সূর্যের আলোর অনুপস্থিতিতে এখানে শাকসবজির চাষ করা অসম্ভব। ক্যান ফুডই শেষ ভরসা নিউট্রিশনের জন্য। এসব অদ্ভুত খাবার খেয়ে 1 সপ্তাহের রুদ্রের ওজন কমে গেল 2 কেজি। নিজের এহেন শোচনীয় অবস্থা রুদ্রর মনে মনে সিদ্ধান্ত নিল আগামীকাল সে মস্কো যাবে। ওখান থেকে ফ্রেশ শাকসবজি কিনবে, বাসায় এসে বেশি করে ঝাল দিয়ে সেসব রেঁধে প্লেট ভরে ভাত খাবে। যেই ভাবনা সেই কাজ। পরের দিন সকাল সকাল লোকাল বাস ধরে মস্কোর উদ্দেশ্যে বেরিয়ে গেল রুদ্র। মস্কো পৌঁছতে তার সময় লাগলো 2 ঘন্টা। বাস থেকে নেমে নিজের হাত পা টানা দিয়ে এদিক সেদিক দৃষ্টি মেলে একটা সুপার শপে ঢুকল। শপে ঢুকেই তার প্রথম নজর গিয়ে ঠেকল বাঁধাকপি আর বেগুনের দিকে। একটা বাঁধাকপি দেখা যাচ্ছে ক্যারেটে। যেহেতু এখন পুরো দস্তর শীত, তাই সবজির উৎপাদন নেই বললেই চলে। রুদ্রের সাথে সাথে অন্য কেউও ধরে ফেলল সেই বাঁধাকপি। চোখে মুখে কাঠিন্য ফুটিয়ে সে মানুষটার পানে তাকালো রুদ্র। নিমিষেই তার রাগ তরল জলে রূপান্তর হলো। বাঁধাকপি থেকে নিজের হাত সরিয়ে রুদ্র রাজ ঠোঁটের হাসি রেখা টেনে বলে উঠল, চুপ কথা। রুদ্রকে এখানে দেখে চুপকথা বেশ অবাক হলো। সে হাতের ইশারায় খুশি প্রকাশ করে বলে উঠল, এখানে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, আমার ঝাল ঝাল শুটকি খেতে ইচ্ছে করছে। এখানে তেমন সবজিও নেই, তাই বাঁধাকপিটা চুজ করেছি আমি। বাট আপনি যেহেতু আগে এসেছেন, বাঁধাকপিটা আপনিই নিন। রুদ্র ঠোঁট মেলে হেসে মাথা চুলকালো তর্জনী আঙ্গুলে। এরপর মনে মনে বলে উঠল, শুধু বাঁধাকপি কেন, পুরো সব তুলে নিয়ে যাও, আমি কিচ্ছু বলবো না। দরকার পড়লে আমি না খেয়েই থাকবো। ওজন 87 থেকে 27 হয়ে যাক, আমার কোনো আপত্তি নেই। অভিরূপের পরে প্রেম করে সারফরাজ বউ নিয়ে উষ্ণ হানিমুন সারছে আর দাঁত কেলিয়ে ফেসবুকে ছবি পোস্ট করছে। বিষয়টা ঠিকমতো হজম হচ্ছে না অভিরূপের। সারফরাজের বিয়ে হানিমুন দেখে তারও বড্ড লোভ হচ্ছে, কিন্তু সে নিরুপায়। সারফরাজ ফিরে এলে তার বিয়ে হবে। উফ, কি নিদারুণ যন্ত্রণা। না না, এর আগে কিছু একটা করতে হবে। সামনে পাকা ফল রয়েছে, অথচ খেতে পারছে না। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। নিজের দুঃখের সমাপ্তি ঘটাতে অভিরূপ নাক মুখ ফুলিয়ে সারফরাজকে একটা টেক্সট পাঠালো। ভাই, এই গরিবের উপর একটু রহম কর। পৌষ মাসের শীতে একা একা রাত কাটাচ্ছে, কম্বলের নিচে কোনো উষ্ণতা নেই। মনে হয় কে যেন বরফ জলে ঢেকে দিয়েছে। মিঙ্গেল মানুষকে এভাবে কষ্ট দিলে গজব পড়বে তোর উপর। অভিশাপ কিন্তু দিচ্ছি না, কিন্তু আমার আহাকার অভিশাপ হয়ে লাগবে বলে দিলাম। শিগগিরই ফিরে এসে আমার বিয়েটা করতে দে, নয়তো তোর শালিকে নিয়ে ভেগে যাব আমি। তাৎক্ষণিক মেসেজের উত্তর পাঠালো সারফরাজ। যে আইটেম কপালে জুটিয়েছিস, উষ্ণতা তো দূর, বাসর ঘরে বসে বসে কাঁদবি শালা। শীতের রাতে উদুম গায়ে বিড়ি ভুগবি আর কাঁদবি। এমনি ভালো আছিস? না, আমি বিড়ি ফুঁকে কাঁদতে চাই না। ঠিক আছে, জ্ঞানীজনের কথা যেহেতু মানবি না, কি আর করার। আসছি। কাঁচা ফুলে সজ্জিত বাসর ঘরে আধো হাত ঘোমটা টেনে বসে আছে নেলি। বাইরে প্রচণ্ড শীত, দাঁতে দাঁত বাড়ি খাবার উপক্রম। নেলির ইচ্ছে হলো শাড়ি গহনা না পাল্টেই লেপ মুড়ি দিয়ে শুয়ে ঘুমোতে, কিন্তু অভিরূপের জন্য হলো না।
বাসর ঘরে নববধূ ফেরে কোথায় যেন রাজকার্য হাসিল করছে কে জানে। ঘুম ভরা চোখে বার কয়েক হামি তুলল নেলি। এরপর হাঁটু ভাঁজ করে তাতে কপাল ঠেকিয়ে চোখ বুঝল। সারফরাজ আর অভিরূপ মুখোমুখি দাঁড়িয়ে। অভিরূপের হাতে একটা প্যাকেট গুজে দিয়ে সারফরাজ বুক উঁচিয়ে বলল, বিড়াল কিন্তু অজি মারতে হবে, বুঝলি? নয়তো পুরুষ মানুষের দাম থাকে না। অভিরূপ ভ্যাবলা কান্তের ন্যায় শুধালো। বিড়াল না মারলে কি হবে? সারফরাজ ইতি উতি তাকালো অভিরূপের প্রশ্নে। এরপর ফিসফিস করে বলল, নয়তো আজীবন তোকে কথা শোনাবে, তোর ক্ষমতা নিয়ে উঁচু গলায় কথা বলবে। মেয়েদের সামনে যত ক্ষমতাবান থাকা যায় ততই মঙ্গল, বুঝলি? অভিরূপ তাজ্জব হয়ে জিজ্ঞেস করল। তুই বিড়াল মেরেছিলে? চসূচক শব্দ উচ্চারণ করে সারফরাজ চোখ টিপল। এরপর বলল, শুধু বিড়াল না বদ্দা, আরো অনেক কিছুই মেরেছি। ওইসব জেনে তো লাভ নেই। অলমোস্ট 12টা বেজে গেছে। তোর যে বউ গিয়ে দেখবি ঘুমিয়ে পকাত। বিড়াল মারতে চাইলে তাড়াতাড়ি বউয়ের কাছে যা, আর বিড়াল না মেরে রাতভর মশা মারতে চাইলে এখানে দাঁড়িয়ে থাক। আমি গেলাম। অভিরূপকে আর কোনো কথা বলার সুযোগ দিল না সারফরাজ। বড় বড় পা ফেলে চলে এলো। বিয়ে খেয়ে রূপকথা তার মা বাবার সাথে বাড়ি ফিরে গেছে। কমিশনার বেটা বদের হাড্ডি, আর একটু দেরি হলেই আর গেট খুলবে না। ইদানিং বউ ছাড়া ঘুমানো যায় না। তন্মধ্যে হাড় কাঁপুনি শীতের রাত। এমন নিষ্ঠুর রাতে বউ ছাড়া থাকা তো দূর, কল্পনা করলেও বুক হুতাশুনে পড়ে। কিন্তু কমিশনারের ধান্দা একটাই, কি করে সারফরাজকে কষ্ট দেয়া যায়। সারফরাজ চোখের আড়াল হতেই তপ্ত শ্বাস ফেলে বাড়ির ভেতরে ঢুকলো অভিরূপ। বাড়িখানা একদম শুনশান নীরব। অভির মা অসুস্থ মানুষ। বিয়ের কাজ শেষ করেই তিনি ঘরে গিয়ে দুয়ার দিয়েছেন। আচ্ছা, অভিরূপের ছোট বোন অন্তু নেলিকে অভির ঘরে দিয়ে নিজেও তার ঘরে গিয়ে দুয়ারে দিয়েছে। এই শহরে অভিরূপদের কোনো আত্মীয় স্বজন নেই। গ্রামে দূরসম্পর্কের এক চাচা আছে শুধু। ভদ্রলোক পা ভেঙে ঘরে বসে আছেন, তাই বিয়েতে আসতে পারেনি। আপাতত নতুন দম্পতিকে কোনো প্রকার বিরক্ত বা অস্বস্তিতে ফেলার মতো কেউ নেই এই বাড়িতে। নিঃশব্দে সিঁড়ি মারিয়ে নিজ কক্ষের সামনে এসে হাজির হলো অভি। বুকটা কেমন তোলপাড় করছে আজ। পাগলি মেয়েটা আজ অভির দখলে। মনে কেমন এক অদ্ভুত ভালো লাগা মিশ্রিত সুখ ভেসে বেড়াচ্ছে। দরজায় অল্প কড়া নেড়ে গলা খাকারি দিল অভিরূপ। এরপর ধাক্কা দিয়ে ভেতরে ঢুকল। আলোকিত কক্ষে প্রবেশ করে বিছানার পানে তাকাতেই সারফরাজের বলা কথাটা কানে ভেসে এলো অভিরূপের। তোর যে বউ দেখবি ঘুমিয়ে পড়েছে। অভিরূপ মাঝে মাঝে সারফরাজকে সব জানতা মনে হয়, নইলে দুনিয়া সম্পর্কে এত ধারণা তার কোত্থেকে এলো। তার বাসর ঘরে তার স্ত্রী ঘুমিয়ে পড়বে, এটা সারফরাজ কিভাবে জানল? নিজের মনের এলোমেলো অদ্ভুত প্রশ্ন সাইডে সরিয়ে শেরওয়ানির বোতাম খুলতে খুলতে অভিরূপ বিছানার কাছে এসে দাঁড়ালো। এরপর হাত বাড়িয়ে নেলির মাথা স্পর্শ করে ডাকল। নীলি ঘুমাচ্ছে? আকস্মিক কারো হাতের স্পর্শে হকচকিয়ে উঠল নেলি। নিজেকে কোনো মতে ধাতস্থ করে সামনে মুখ তুলে তাকাতেই শ্যামবর্ণের মায়াবী মুখের মানুষটির সাথে চোখাচোখি হলো। অভিরূপের মুখশ্রী জুড়ে আজ নতুন এক সৌন্দর্য ধরা দিয়েছে। তাকে দেখতে বড্ড আকর্ষণীয় লাগছে। অভিরূপ তার স্বামী এটা মনে পড়তেই নেলির হাত পা কেঁপে উঠল। সেই সাথে চোখ মুখ হলো ফ্যাকাশে। অভি বোধহয় টের পেল নেলির ভেতরের অবস্থা, তাই নমনীয় গলায় বলল, চলো ফ্রেশ হয়ে ঘুমোবে। নেলি মাথা ঝাঁকালো। এরপর বিছানা থেকে নেমে উঠে দাঁড়ালো। নেলি আর অভিরূপ মুখোমুখি হতেই নেলির বাহু আলতো করে ধরে অভিরূপ বলল, তোমায় খুব সুন্দর লাগছে নীলি, একদম হাতে বানানো পুতুলের মতো। এখনো বিশ্বাস হচ্ছে না তুমি আমার স্ত্রী। নেলি অল্প হাসল। অভিরূপের হাতের আজলায় নেলির সফেদ মুখটা ধরে কপালে চুমু খেল। আবেশে চোখ বন্ধ করে ফেলল নেলি। অভিরূপ ঘোর লাগা চোখে সেই সৌন্দর্য গিলে নিল। এরপর চোখের পাতায় চুমু এঁকে বলল, চলো ফ্রেশ হয়ে নামাজ পড়ি। নেলি মাথা নত করে সায় জানিয়ে লাগেজ থেকে এক সেট জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। নেলি যেতেই বেডসাইড টেবিলের উপর নজর গেল অভিরূপের। টেবিলে এক গ্লাস জাফরান মিশ্রিত দুধ, ফল আর মিষ্টি রাখা। টেবিল থেকে নজর সরিয়ে গায়ের জামা খুলে বাইরের ওয়াশরুমে ঢুকে গেল সে। প্রায় মিনিট 20 পর গায়ে একটা লং টি শার্ট আর প্লাজো পরে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো নেলি। অভিরূপ বসে যেন তারই অপেক্ষা করছে। নেলিকে দেখে উঠে দাঁড়ালো অভিরূপ। এরপর জায়নামাজ এগিয়ে বলল, উজু করেছো? ঠিক আছে চলো। অভির পাশে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ শেষ করে মোনাজাত ধরল নেলি। অভি তার মোনাজাতের সমস্ত দোয়া নেলির মোনাজাতে ঢেলে দিয়ে বলে উঠল, সমস্ত দোয়া তোমাকে দিয়ে দিলাম, স্বামী সন্তান নিয়ে সুখী হও। মোনাজাত শেষ করে প্রশস্ত হাসল নেলি। এরপর জবাব বলল,
তোমার সমস্ত দোয়া কবুল হোক, আমিন। ধীরে ধীরে রাত বাড়ল, সেই সাথে বাড়ল শীতের প্রকোপ আর হিমবাতাস। গোসল করার কারণে নেলির ঠোঁট কেঁপে কেঁপে উঠল, সেই সাথে কালো হয়ে এলো হাত। অভিরূপ নেলির বরফসম হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে উঠল, কম্বলের নিচে এসো, আমার কাছে এসো। অভিরূপের পাশে শোয়ার কথা চিন্তা করতেই নেলির গাল রক্তিম আভায় ছেয়ে গেল, সেই সাথে বুকে ভয়ে সে হানা দিল। অভিরূপ নেলির হাত ধরে টেনে জোর করে নিজের পাশে শুইয়ে নেলির পেট জড়িয়ে ধরল। এমন সময় হো হো করে হেসে উঠল নেলি, পেটে তার অসহনীয় সুরসুরি। অভিরূপ বুঝতে পেয়ে হাত সরিয়ে নিল, এরপর নেলির গলার ভাঁজে মুখ ডুবাতে চাইল। এবারও চিংড়ি মাছের মতো লাফিয়ে উঠল, হেসে উঠল নেলি। অভিরূপ শক্ত হাতে নেলির মুখ চেপে ধরে বলল, হুস, সবাই জেগে যাবে, প্লিজ এভাবে এসো না। নেলি চোখ বুঝে আশ্বস্ত করল অভিকে। অভিরূপ নেলির মুখ থেকে হাত সরিয়ে নেলির হাত নিজের হাতের কর্পুটে নিয়ে বলে উঠল, তোমার কি আরো সময় চাই নিলে? বউকা নেলি কি বুঝলো কে জানে, সে ফট করে উত্তর দিল। আমার সময় চাই না। অভিরূপ ঠোঁট টিপে লজ্জা আড়াল করে বলে উঠল। আর ইউ শিওর? নেলি ঠোঁট উল্টে বলল, হ্যাঁ। নেলির সম্মতি আছে ভেবেই নেলির একান্ত কাছাকাছি এলো অভিরূপ। এরপর নেলি টি শার্টের ভেতরে হাত ঢুকালো, নেলির মেধহীন নরম উদরখানা ছুঁয়ে দিতে চাইল পরম ভালোবাসায়। কিন্তু আবারও অভিকে বোকা বানিয়ে খিলখিল করে হেসে উঠল নেলি। অভিরূপ চোখ বুঝে পরম আবেশে নেলির ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো, এরপর গলার ভাঁজে কানে। অভির ছোঁয়া যত গাঢ় হলো, নেলির হাসি তত মাত্রা ছাড়ালো। চূড়ান্ত অস্থিরতা যখন অভিরূপের দেহে ছড়িয়ে গেল, সেই অস্থিরতায় পানি ঢেলে উঠে বসে পেট চেপে ধরে খেলখেল করে হেসে উঠল নেলি। অভিরূপ তপ্ত শ্বাস ফেলল, তার রাগ হলো এবার নেলির উপর। বিছানা থেকে তড়িৎ নেমে দাঁড়ালো অভিরূপ, এরপর গায়ের টি শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে মেরে নেলিকে আহত গলায় বলল, ঘুমাও নেলি, অনেক দখল গেছে, আমরা কাল কথা বলবো। বলেই বেলকনিতে গিয়ে দাঁড়ালো অভি। এরপর ফোন থেকে সারফরাজকে টেক্সট পাঠালো। বারান্দায় দাঁড়িয়ে শীতের রাতে দুঃখ বিলাস করছে, কিন্তু সিগারেট নেই বিধায় ফুঁকতে পারছে না। অকাশের প্যাকেট না দিয়ে যদি একটা সিগারেটের প্যাকেট দিতে তবে বেশ উপকার হতো। মেসেজ পাঠিয়ে ফোন ছুঁড়ে মারল বেলকনিতে পাতানো ডিফানে। এই শীতের রাতে কুলকুল করে ঘামছে অভি, তার শরীর যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। মাথায় চূড়ান্ত ক্রোধ, ইচ্ছে করছে চড়িয়ে নেলির গাল লাল করে ফেলতে। নিজের সমস্ত শক্তি দিয়ে বারান্দার গ্রিল চেপে ধরে ফসফস করে শ্বাস নিল অভিরূপ। এমন সময় ত্রস্ত পায়ে অভিরূপের পেছনে এসে দাঁড়ালো নেলি। এরপর শীতল দু হাতে পেছন থেকে অভিকে শক্ত করে জড়িয়ে ধরে পিঠে মাথা ঠেকিয়ে অপরাধী গলায় বলল, আই এম সরি বেশি বাড়াবাড়ি করার জন্য, আমি সত্যিই দুঃখিত। ভেতরে চলো প্লিজ। অভি উষ্ণ শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলল, আমার ঘুমোতে সময় লাগবে, তুমি ঘুমাও নেলি। অভিরূপের রাগ বুঝতে পেরে আরেকটু মিইয়ে গেল নেলি। সে শক্ত হাতে অভিকে নিজের পানে ফেরালো, এরপর দুই হাতে অভিরূপের গলা জড়িয়ে পা উঁচু করে ঠোঁটে চুমু খেল। এরপর চোয়ালে গলার নিচে সংকোচে নিরুত্তাপ রইল অভিরূপ, কারণ নেলিকে বিশ্বাস নেই তার ফিলিংসে পানি ঢেলে এখনই হো হো করে উঠবে। অভিরূপের উন্মুক্ত পিঠে শীতল হাতে খামচে ধরল নেলি। উন্মাদনায় চোখ খিচে বুঝে নিল অভিরূপ। ধীরে ধীরে নিজের ভালোবাসা একটু একটু করে জাহির করল নেলি। অভিরূপ শ্বাস ভারী গলায় হাঁপাতে হাঁপাতে শুধালো, আর আসবে? নাবোধক মাথা নাড়ল নেলি। এরপর অভিরূপকে শক্ত করে জড়িয়ে ধরল। হ্যাচকা টানে নেলিকে পাজা কোলে তুলে ঘরে ঢুকে দরজা আটকে দিল অভিরূপ। এরপর বাতি নিভিয়ে ফিসফিস করে নেলির কানে কানে বলে উঠল, ভালোবাসি নেলি জান, তোমার কাছে আমার পুরোটাকেই সমর্পণ করলাম। তোমার যা করতে ইচ্ছে করে তুমি তাই করো আমায়। সুফিয়ান চৌধুরীর বাড়ির প্রধান দরজার সামনে দাঁড়িয়ে সামনে কলিং বেল টিপছে সারফরাজ, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না। রূপকথাকে 50 বারের উপরে ফোন করা হয়েছে, সেও ফোন তোলেনি। ধীরে ধীরে সারফরাজের ধৈর্যের বাঁধ ভাঙল। সে দরজায় লাথি বসাতে চাইল, কিন্তু ভদ্রতার খাতিরে পারল না। শেষমেশ বিরক্ত হয়ে সুফিয়ান চৌধুরী আর তার মেয়েকে পরে উচিত শিক্ষা দেবে ভেবে গাড়ি হাঁকিয়ে নিজের বাড়ি ছুটল। রাস্তা ফাঁকা থাকায় রমনা থেকে রামপুরে যেতে তার বেশি সময় লাগলো না। গ্যারেজে গাড়ি পার্ক করে হনহন করে বাড়ির ভেতরে ঢুকল। টেনে হিচড়ে গায়ের স্যুট খুলে টায়ার নট ঢিলে করতে করতে নিজের রুমের দরজা সজোরে খুলল সারফরাজ। দরজা খুলতেই বিছানায় কম্বল জড়িয়ে চোখ মুখ ঢেকে কাউকে ঘুমন্ত অবস্থায় চোখে পড়ল। চোখে মুখে বিস্ময় ফুটিয়ে রুমের ভেতর ঢুকল সারফরাজ। এরপর বিছানায় বসে কম্বল সরাতেই ঘুমন্ত রূপকথার মায়াবী মুখটা নজরে এলো।
রূপকথাকে দেখেই খুশিতে নাচতে ইচ্ছে হলো তার। শ্বশুর নামক অসুর যে তার বউকে আটকে রাখতে পারেনি ভেবেই আনন্দে লাপাতে ইচ্ছে করল তার। গায়ের পোশাক খুলে ঝটপট ফ্রেশ হয়ে রূপকথার পাশে চুপটি করে শুলো সারফরাজ। এরপর রূপকথাকে নিজের বাহু ডোরে এনে ঠোঁটে আলতো ভালোবাসার পরশেকে শান্তির শ্বাস ছাড়ল। সারফরাজের বুকে মুখ লুকিয়ে সারফরাজকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমু ঘুমু কণ্ঠে রূপকথাকে শুধালো। এত দেরি করলে কেন? তোমার বাপের বাড়িতে গিয়ে কলিং বেল বাজাচ্ছিলাম। রূপকথা হামি তুলে বলল। বাসায় তো কেউ নেই। তুমি ফোন তুলনি কেন বোঝান? সারফরাজ ফোন করেছে আর সে টের পায়নি ভেবেই রূপকথার ঘাম ছুটল। সে বড় বড় চোখ করে উঠে বসে বিছানায় হাতের ফোন খুঁজল, কিন্তু বিছানায় ফোন নেই। ভুরু কুচকে চিন্তিত ভঙ্গিতে বিছানা ছেড়ে নামল রূপকথা। এরপর কাবার্ডে রাখা ব্যাগখানা বের করে তাতে হাত ঢুকালো। ভেতরে সাইলেন্ট করা ফোন। রূপকথা যেন বের করে সাইলেন্ট মুড সরিয়ে ব্যস্ত গলায় বলল। একদম মনে ছিল না। আর এটা সাইলেন্ট হয়েছে কিভাবে? ইস, অনেক অপেক্ষা করেছো তাই না? সরি রাজামশাই। বলেই সারফরাজের বুকে খুঁজল। রূপকথাকে কম্বল দিয়ে জড়িয়ে বুকে টেনে নিয়ে মাথায় বিড়ি কাটতে কাটতে সারফরাজ বলল। সরি বলে না, সব সরি আমি বলবো। তুমি শুধু খবরদারি করবে আমার উপর। আমাকে শাসন করার পুরো ক্ষমতা তোমার হাতে সঁপে দিয়েছি আমি। তোমার কাছে ফিরতে আমার বড্ড দেরি হয়ে গিয়েছে। আমাকে ছাড়াই কনকনে ঠান্ডায় তোমার একা ঘুমাতে হয়েছে। দাও, শাস্তি দাও আমাকে। রূপকথা সারফরাজের নাকে নাক ঘষে বলে উঠল। আজ শাস্তি দেবার মুড নেই, শরীর ক্লান্ত, অন্যদিন দিব। সারফরাজ দুষ্টু হেসে ফট করে উঠল। তবে কাল। রূপকথা সারফরাজের বুকে আলতো করে কয়েক ঘা লাগিয়ে বলে উঠল। শাস্তির নাম করে খালি ফায়দা লুটটা না, ছোটাচ্ছি, দাঁড়াও। ভোরের কুয়াশা হটিয়ে তেজি সূর্য যখন কিরণ ছড়ালো তখন ঘুম ভাঙল সারফরাজের। রূপকথা এখনো ঘুমে বিভোর। সন্তর্পণে রূপকথার মাথার নিচ থেকে নিজের ঝিম ধরা হাতটা বের করল সারফরাজ। এরপর রূপকথার কপালে ভালোবাসার পরশ বলিয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এর উদ্দেশ্যে গার্ডেন এরিয়ায় এলো সারফরাজ। বাগানের কোণে হালকা জগিং করতেই দেখা মিলল সুফিয়ান চৌধুরী। সকাল সকাল শ্বশুরমশাইকে বাগে পেয়ে ঠোঁটে প্রশস্ত হাসি ফুটল সারফরাজের। ছোট ছোট দৌড়ে সুফিয়ান চৌধুরীর পেছনে দাঁড়িয়ে সারফরাজ খোশ মেজাজে বলে উঠল। মেল লেজ ধরে আমাকে জ্বালাতে চলে এসেছেন তাই না? আকস্মিক সারফরাজের গলা পেয়ে পেছনে ফিরলেন সুফিয়ান চৌধুরী। এরপর চোখ মুখ কুচকে বাজখাই গলায় বললেন। দিলি তো আমার সুন্দর সকালটা খারাপ করে, ধুর। সারফরাজ কিটকিটিয়ে হেসে বলে উঠল। মেঘে ছাড়াই 1 মাস কেমন লেগেছে শ্বশুর আব্বা? যেমনই লাগুক, তোকে বলবো কেন? তুই আমার কে? আমার ভালো লাগা মন্দ লাগা কি আসে যায় তোর? তুই তো আমার জনম জনমের শত্রু। সে যাই হোক, মেয়েটাকে এভাবে বশ না করলেও পারতি। এই যা, আমি আবার কি করলাম? পেতে উঠলেন সুফিয়ান চৌধুরী। দাঁত কিরমির করে মুখ ভেঙচে বললেন। কচি খোকা, ভাজা মাছ উল্টে খেতে জানে না, অথচ কাটা সহ চিবিয়ে খায়। তোকে ফেলে মেয়ে আমার কিছুতেও বাড়িতে থাকবে না। এই শীতের রাতে বিয়ে বাড়ি থেকে জোর করে ধরে বেঁধে আমাকে আর তোর শাশুড়িকে এখানে নিয়ে এসেছে। মেয়েটা তো এমন ছিল না আমার। মাথাটা পুরো খেয়ে নিয়েছিস তুই, হারামজাদা। বউ তার একনিষ্ঠ ভক্ত ভেবেই সারফরাজের পেটে প্রজাপতি উঠল। ভরিতা শেষ করে সুফিয়ান চৌধুরী সিরিয়াস গলায় শুধালেন। ক্যালিফোর্নিয়া ফিরবি কবে? সামনে রূপকথার এক্সাম আছে। তুই এভাবে ওর কাছে থাকলে ওর পড়া হবে না। মেয়েটা পড়াশোনার সব চাঙ্গে তুলে বসে আছে। সারফরাজ লম্বা শ্বাস ফেলল। এরপর বলল। আগামী মাসেই চলে যাব একেবারে লম্বা সময়ের জন্য। ফিরবো মাস 6 পর। বিজনেস সামলানো টাফ হয়ে যাচ্ছে এইভাবে। সুফিয়ান চৌধুরী কিছুক্ষণ ইতস্তত করে বলে উঠল। 2 দিন পর তোদের ঘরে নতুন মেহমান আসবে। তাকে তোর এই কালো অধ্যায় দেখিয়ে বড় করবি? সারফরাজ তাৎক্ষণিক মাথা নেড়ে বলে উঠল। আমি কখনো কোনো নিরীহ নিরপরাধ অসহায় নির্দোষ মানুষের প্রাণ নেইনি কমিশনার সাহেব। আমার সন্তান আমার কালো অধ্যায় নয়, আমার নীতিতে বড় হবে। যে ভালো করবে তার সামনে তালি বাজাবে, যে অন্যায় করবে তাকে জ্যান্ত পুঁতে দেবে। আর পিঠ পিছে যে বিশ্বাসঘাতকতা করবে তার জন্য একটাই শাস্তি, মৃত্যু।
আরেক সারফরাজ পয়দা করবি? সরফরাজ বাঁকা হেসে পুশ আপ দিতে দিতে বলে উঠল, নিজের নাম উজ্জ্বল করতে হবে না, নানার মতো ভীতু হলে চলবে কি করে? আমি ভীতু? নয়তো কি? তুই কিন্তু আমাকে অপমান করছিস। এর শোধ ঠিক তুলবো আমি। ঠিক আছে আবাজান, সত্যলার অপেক্ষায় রইলাম। চুপকথাকে এয়ারপোর্টে বিদায় জানাতে এসেছে রুদ্র। এই 1 মাসে মেয়েটার সাথে তার বেশ সখ্যতা হয়েছে। প্রতি উইকেন্ডে কাজের ফাঁকে দুজন মিলে ঘুরেছে পুরো মস্কো শহর। চুপকথার সঙ্গে অ্যাটেন্ড করেছে তার এক্সিবিশনে। শুধু তাই নয়, চুপকথার হয়ে জনসম্মুখে তুলে ধরেছে চুপকথার পেইন্টিংয়ের মর্মার্থ। রুদ্রের মনের বেশ খানিকটা জায়গা অগোচরে দখল করে নিয়েছে মেয়েটি, কিন্তু কঠিন হৃদয়ের রুদ্ররাজ তা কাউকে বুঝতে দেয়নি। মেয়েটাকে ঘিরে বুকের বাপাশের পুরো জায়গাটা জুড়ে নানান জল্পনা কল্পনা আর ভালোবাসা মিশ্রিত সুখের আনাগোনা। সেগুলো রাত দিন ক্রমান্বয়ে রুদ্রকে জ্বালাতন করে। সেই জ্বালাতন মুখ বুঝে সয়ে নেয় রুদ্র। কবে না জানি এভাবে জ্বলতে জ্বলতে রুদ্রের নৃশংস মৃত্যু হয়। আচ্ছা, রুদ্রের আত্মার মৃত্যুর খবরটা কি কোনোদিনও জানতে পারবে এই মেয়েটা? কখনো কি সে রুদ্রকে খুঁজবে বা মনে রাখবে? কোনো এক বিষণ্ণ বিকেলে কিংবা শীতের ঘন কুয়াশা ভরা সকালে মনে পড়বে রুদ্রের করুণ চোখের আকুতি ভরা না বলা ভাষা। কখনো কি ইচ্ছে হবে রুদ্রের গলার স্বর শুনতে? আনমনে হেসে উঠল রুদ্র। মেয়েটা তো কখনোই শোনে না, সে জানবে কি করে রুদ্রের গলার আওয়াজ কতটা হৃদয় কাঁপানো। রুদ্রের মনের আবল তাবল ভালোবাসা মিশ্রিত অনুভূতি শেষবারের মতন দাফন করল রুদ্র। অন্তর ক্ষত বিক্ষত হয়ে চুয়ে চুয়ে রক্ত গড়াচ্ছে মেয়েটির বিদায়, অথচ রুদ্রের ঠোঁটজোড়া সুন্দর ভুবন ভোলানো হাসি। চুপকথা নিজের টিকিট, পাসপোর্ট আর আরেকটু চেক করে ইমিগ্রেশনের দিকে পা বাড়ালো। রুদ্রের চোখ উপচে জল গড়াতে চাইল। মেয়েটা বিহনে একাকিত্ব আবারও তাকে গ্রাস করবে। মেয়েটা কেমন জানি রুদ্রের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। মানুষ অভ্যাসের দাস। রুদ্র কিভাবে চুপকথা নামক অভ্যাস থেকে নিজের পরিত্রাণ করবে? রুদ্রকে আরেকবার বিদায় জানানোর জন্য পেছন ফিরল চুপকথা। মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছে হঠাৎ। ব্যথাটা অনেক দিনের, মাইগ্রেনের হয়তো, নয়তো রাত জেগে বসে বসে পেইন্ট করার জন্য। লম্বা বেড রেস্ট নিলে এমনি সেরে যায়, কিন্তু এবারের ব্যথা পূর্বের ব্যথাকে ছাপিয়ে মাথাটা কেমন ঘুরে ঘুরে চোখ জোড়া ঝাপসা করে দিচ্ছে। আশেপাশের সবকিছু ঘুরছে, অন্ধকার হয়ে উঠছে চারিধার। চুপকথা আর সামনে এগোতে পারল না। পেছন দিকে হেলে শব্দ করে এয়ারপোর্টের মেঝেতে পড়ে গেল। মাথায় ভারী আঘাতের কারণেও অল্প মাথার পেছনের অংশ ফেটে রক্ত বেরোলো। এয়ারপোর্টের স্টাফদের মুখ হা হয়ে চোয়াল ঝুলে গেল আকস্মিক এমন কাণ্ডে। এদিকে নিজের চোখের জল আড়াল করে শেষবারের ন্যায় চুপকথাকে দেখতে পেছন ফিরল রুদ্র। অল্প দূরেই মানুষের জটলা দেখে তার কপাল কুঁচকে উঠল। সেই জটলায় চুপকথাকে খুঁজল, না মেয়েটা নেই। কি এক মন কামড়ে দৌড়ে ভিড়ের মাঝে এলো রুদ্র। ধাক্কা দিয়ে মানুষের সরিয়ে নিচে তাকাতেই তার মস্তিষ্ক টনটনে ব্যথায় ছেয়ে গেল। এয়ারপোর্ট পুলিশকে নিজের কার্ড শো করে চুপকথাকে পাজা কোলে তুলে নিল রুদ্র। পুলিশ এমার্জেন্সি অ্যাম্বুলেন্স কল করলেন। তাতে তুলে চুপকথাকে নেওয়া হলো মস্কোর বড় প্রাইভেট হসপিটালে। ডক্টর নার্সদের ছোটাছুটি দেখে হতভম্ব হয়ে ওয়েটিং চেয়ারে বসে রইল রুদ্র। ঘটনা কি ঘটেছে কিছুই তার বোধগম্য হচ্ছে না। মেয়েটাকে এই কদিনে একবারও অসুস্থ দেখেনি সে। এমনকি তার কোনো বিশেষ রোগ আছে এই বিষয়ে রুদ্রকে কিছু জানায়নি চুপকথা। তবে হলোটা কি? নেহাত এমনকি অজ্ঞান হওয়া নাকি বড় কিছু? ঘন্টা 5 পর একজন ডক্টর দৌড়ে এসে উদ্ভ্রান্ত গলায় শুধালো, পেশেন্টের ফ্যামিলি মেম্বার কে আছেন? চুপকথার ফ্যামিলির সম্পর্কে কথায় কথায় জেনেছে রুদ্র। মেয়েটার মা নেই, শুধু বাবা আছেন। ভদ্রলোক, নামজাদা বিজনেসম্যান। ক্যালিফোর্নিয়াতে তাদের বসবাস। স্ত্রী হারিয়ে ছন্নছাড়া জীবন লিড করেন, কিন্তু মেয়ের ভালোবাসার ব্যাপারে কোনো কমতি নেই তার। মেয়ের ইচ্ছেই তার ইচ্ছে। মেয়ের স্বপ্ন পূরণে কোনো কমতি রাখেননি তিনি। মেয়েকে উঠতে দিয়েছেন মেয়ের ইচ্ছে মতো। ভদ্রলোক আপাতত বিজনেস ট্রিপে মালদ্বীপে আছেন, ফিরবেন আরও সপ্তাহ খানেক পরে। রুদ্র দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে বলল, আমি পেশেন্টের জ্ঞান ফিরেছে? ডক্টর শক্ত মুখে শুধালেন, জ্ঞান ফিরেনি। আপনি কি হন পেশেন্টের? এই প্রশ্নের জবাব দিতে কিছুটা ইতস্তত করল রুদ্র। এরপর জড়তা মিশ্রিত গলায় বলল, ফ্রেন্ড। তার মা? ডক্টর ঠোঁট গোল করে গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলে উঠলেন, তার মা বাবাকে লাগবে। রুদ্র চট চট করে উত্তর করল, মানে বাবা বিজনেস ট্রিপে আছে,
আউট অফ নেটওয়ার্ক। আমি একজন স্পেশাল নিউরোলজিস্ট। আপনি কোনো ভনিতা না করে আমাকে নির্দ্বিধায় সব বলতে পারেন। ডক্টর হাতে থাকা দুটো রিপোর্ট রুদ্রের পানে এগিয়ে বলল, এমার্জেন্সি কেস, টেস্টগুলো করিয়েছিলাম আমরা, বলতে পারেন সন্দেহ থেকেই। যেহেতু আপনি নিউরো সার্জন, তাই রিপোর্ট বোঝানোর কোনো দরকার নেই আপনাকে। প্লিজ রিপোর্ট দুটো একটু খুলে দেখুন। রুদ্র ভয়ার্ত কম্পিত চিন্তিত ভঙ্গিতে রিপোর্ট দুটো হাতে নিল। এরপর তাতে নজর বোলালো। রিপোর্ট দেখেই রুদ্রের মাথা ঘুরে গেল, সেই সাথে টকটকে লাল হলো চোখজোড়া। রুদ্রের এই মুহূর্তে বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু বড্ড বেমানান লাগবে। ভারী হাহাকার মিশ্রিত শ্বাস ফেলে উক্ত ডক্টরকে উদ্দেশ্য করে রুদ্র বলে উঠল, টিউমারের গ্রেড লেভেল 1-এ আছে এখন, আর তেমন বড়ও হয়নি। এটা অপসারণযোগ্য। এত ছোট টিউমারে ক্যান্সার হয়নি এখনও, যতটুকু আমার মন বলছে। যেহেতু টিউমার রক্তনালী স্পর্শ করেনি, সেহেতু লাইফ রিস্ক ফ্রি। আপনি প্লিজ আরও কিছু 3D টেস্ট, বায়োপসি আর পেট স্ক্যানের টেস্টগুলো করান। রুদ্রের কথার কারণে উপস্থিত ডক্টর বুঝে গেলেন সামনে দাঁড়ানো সুদর্শন যুবক সাধারণ কোনো ডক্টর নয়। মাথা সম্পর্কে এবং চিকিৎসা সম্পর্কে তার জ্ঞানের বিস্তার ব্যাপক। তাই সময় ব্যয় না করে ডক্টর ভেতরে চলে গেলেন। ডক্টরের যাবার পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে করিডোর জুড়ে পায়চারি করতে লাগলো রুদ্র। তার মন বলে উঠল, বিধাতা বোধ হয় তোর কপালে শুধু হতাশার দুঃখই লিখে রেখেছে রে রুদ্ররাজ, নয়তো সবাই এত সুখী, তুই কেন এত দুঃখী? তোর সংস্পর্শে যে আসে সে হারিয়ে যেতে চায়। তোর ছোঁয়া বড্ড কুৎসিত আর ভয়ানক।